যারা হচ্ছে নেটওয়ার্কের জন্য জয়েন করতে পারছেন না তাদের জন্য সুবিধা হয়। ওকে, আমরা এখন কথা বলবো সূক্ষ্মকোণ নিয়ে। সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট যে কোণগুলো আছে সেগুলোকে আমরা বলি সূক্ষ্মকোণ। 0 ডিগ্রির চেয়ে বড়, 90 থেকে ছোট যে কোণগুলো আছে সেগুলোকে আমরা বলি সূক্ষ্মকোণ। তারপর হচ্ছে আমরা এই সমকোণ দেখেছিলাম, যে সমকোণ হচ্ছে যেটা এক্সাক্ট 90 ডিগ্রি সেটা হচ্ছে সমকোণ। তার মানে সূক্ষ্মকোণ হচ্ছে এই যে 0 যে লাইন, এই যে রেখাটা আমি দেখতে পাচ্ছি, এই রেখা আর 90 ডিগ্রি রেখার মাঝখানের যে কোণটা সেটা হচ্ছে, মাঝখানে যেকোনো একটা কোণ হবে সূক্ষ্মকোণ। অর্থাৎ আমি যদি এখানে আপনাদের ড্র করে দেখাতে চাই, আমরা এখানে যে কোণটা দেখতে পাচ্ছি, আমি যদি এই কোণের কথা বলি, এটা হচ্ছে আপনার 90 ডিগ্রির একটা কোণ। এই বরাবর আমি যদি রেখাটা নিই তাহলে এই দুইটা রেখা মিলে হচ্ছে একটা 90 ডিগ্রি কোণ তৈরি করলো। এই 90 ডিগ্রি থেকে ছোট যে কোণগুলো আছে সেগুলোকে বলি আমরা সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে ছোট যে কোণগুলো আছে সেগুলোকে বলি আমরা সূক্ষ্মকোণ। অর্থাৎ আপনি যদি এখানে একটা কোণ নেন, এখানে একটা কোণ নেন, দেখেন এই কোণটা কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। কারণ হচ্ছে এই 90 ডিগ্রি হচ্ছে সবটা কোণ। অর্থাৎ এখান থেকে এইটুকু সবটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। আমরা এখান থেকে ছোট একটা কোণ নিলাম। ছোট কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। আপনি যদি এর থেকে বড় কোণ নিতেন, আপনি যদি এরকম একটা কোণ নিতেন যেটা হচ্ছে আপনার এরকম, অর্থাৎ যেটা হচ্ছে আপনি ধরেন এরকম একটা রেখা নিলেন, হ্যাঁ? এই রেখাটা হচ্ছে এই মূল রেখার সাথে যে কোণটা তৈরি করলো, এটা কিন্তু আবার হচ্ছে কি হয়ে যাবে? স্থূলকোণ হয়ে যাবে, যেটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়। অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট হলে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ, 90 থেকে বড় হলে সেটা হচ্ছে স্থূলকোণ, আর এক্সাক্ট 90 ডিগ্রি হলে সেটাকে বলি আমরা সমকোণ। আমরা এখন চিত্রের সাহায্যে সবগুলো একটু দেখে নেই। তো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো এই সূক্ষ্মকোণটা হচ্ছে আপনার 90 ডিগ্রি থেকে ছোট। আমরা এখানে ডট, ডট যে রেখাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 90 ডিগ্রি রেখা। তার থেকে ছোট কোণ হচ্ছে কি সূক্ষ্মকোণ। আর আমরা এইখানে যে কোণটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ডট, ডটের যে রেখাটা আছে সেটা হচ্ছে একটা সমকোণ। এই সমকোণের থেকে যে বড় কোণ আছে সেটাকে আমরা কি বলছি? সেটাকে বলছি আমরা স্থূলকোণ। তো এখান থেকে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে আপনাকে একটা কোণ দিয়ে বলবে। আপনাকে বলবে হচ্ছে যে আ 15 ডিগ্রি কোণ, এটা কি কোণ? হ্যাঁ? আপনাকে বলল 15 ডিগ্রি কোণটা কোন ধরনের কোণ? তো আমরা বলব যে এটা সূক্ষ্মকোণ। কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট। যদি আপনাকে বলে যে 105 ডিগ্রি কোন ধরনের কোণ? 105 ডিগ্রি আপনি বলবেন যে স্থূলকোণ। কারণ এটা 90 এর চেয়ে বড়, 180 র মধ্যে আছে। এরপর যদি আপনাকে বলে হচ্ছে যে 250 ডিগ্রি কোন ধরনের কোণ? হ্যাঁ? তখন কিন্তু আপনার এই স্থূলকোণের মধ্যে পড়বে না, সূক্ষ্মকোণের মধ্যে পড়বে না। কারণ হচ্ছে 250 ডিগ্রি হচ্ছে 180 র থেকে বড়। তো আমরা একটু দেখে নেই 180 হলে কি হয়, তারপরে 180 থেকে বড়র মধ্যে যাব। তো যদি কোন একটা কোণের মান 180 হয় তখন আমরা সেটাকে কি বলি? সরল কোণ বলি। এখান থেকে যে বিসিএস বা অন্যান্য চাকরি পরীক্ষায় যে ধরনের প্রশ্নটা বারবার আসে সেটা হচ্ছে এরকম বলা থাকে যে, একটি সরলরেখার প্রান্তবিন্দুতে অপর একটি সরলরেখা মিলিত হলে যে কোণ তৈরি হয় তাদের সমষ্টি কত? তো আমি ধরেন এখানে একটা রেখা আঁকলাম, হ্যাঁ? এই রেখার সাথে অন্য একটা রেখা নিলাম। এই ২ টা রেখা হচ্ছে দেখেন প্রান্তবিন্দুতে যোগ করেছি। ২ টা রেখার প্রান্তবিন্দু ধরলাম এইখানে। তো এই ২ টা রেখার প্রান্তবিন্দুতে আমরা যদি কোণ তৈরি করি তাহলে কি হবে? ১৮০ ডিগ্রি কোণ তৈরি হবে। তো এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে যে একটি সরলরেখার প্রান্তবিন্দুতে অপর একটি সরলরেখা মিলিত হলে যে কোণ তৈরি হবে সেটা হচ্ছে ১৮০ ডিগ্রি বা হচ্ছে ২ সমকোণ। এখন আমরা দেখব যে ১৮০ থেকে বড় হলে কি বলা হয় সেটাকে? সেটা আমরা জানি যে ১৮০ ডিগ্রি থেকে বড় হলে সেটাকে বলি আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃত্ত কোণ। তাহলে যে কোণটা হচ্ছে ৯০ এর থেকে বড় সেটা হচ্ছে স্থূলকোণ। যদি সেটা ১৮০ থেকে বড় হয় তখন সেটাকে বলি আমরা প্রবৃত্ত কোণ। তার মানে ১৮০ থেকে বড়, ৩৬০ এর চেয়ে ছোট যে কোণটা আছে সেটাকে বলি আমরা প্রবৃত্ত কোণ। তো এখন আমরা এই সবগুলো কোণ যদি একসাথে পয়েন্ট আকারে বলতে চাই, যদি একসাথে বলতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে যদি কোন একটা কোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় হয় তাহলে কি হবে? 0 ডিগ্রি থেকে বড় এবং হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট। আমি এক্স লিখেছি, এক্স হচ্ছে একটা কোণের নাম বললাম যে এক্স হচ্ছে একটা কোণ যেটা 0 এর চেয়ে বড়, 90 এর চেয়ে ছোট। এটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। আবার যদি আমি বলি 90 এর চেয়ে বড়, হ্যাঁ? একটা কোণ হচ্ছে এক্স যেটা হচ্ছে 180 থেকে ছোট, তাহলে সেটা কি স্থূল হবে? এটা হচ্ছে স্থূলকোণ। আবার যদি বলি আমি 180 থেকে বড় কিন্তু ছোট হচ্ছে কার থেকে? ছোট হচ্ছে 360 এর চেয়ে, সেটাকে বলি আমরা প্রবৃত্ত কোণ। মাঝখানে আমরা বাদ দিয়েছি কি 90 ডিগ্রি কোণ হচ্ছে সমকোণ, 180 ডিগ্রি কোণ হচ্ছে ২ সমকোণ বা ১ সরল কোণ। ২ সমকোণ বা ১ সরল কোণ। আর ৩৬০ ডিগ্রি হচ্ছে ২ সরল কোণ। ৩৬০ ডিগ্রি হচ্ছে ২ সরল কোণ। কারণ ২ টা ১৮০ যদি আমরা একত্র করি তখন কি তৈরি হবে? ৩৬০ ডিগ্রি তৈরি হবে। তো এখান থেকে আমরা পরীক্ষার যে প্রশ্নগুলো যদি দেখতে চাই, আপনাদের যদি দেখাতে চাই, আপনাদের আমাকে শিট আজকে দিয়ে দিব। সেখানে আপনার কিছু প্রশ্ন থাকবে। আপনারা একটু কষ্ট করে ক্লাস শেষে আমাকে ইমেইল আইডিটা দিবেন। তো আপনারা যেটা করবেন আমি একটু আপনাদের শিটে দেখাচ্ছি। এখানে আমাদের ২ টা শিট আছে। তার মধ্যে একটা শিট হচ্ছে প্র্যাকটিস শিট। এখানে আপনার প্রিভিয়াস যত প্রশ্ন আছে, অর্থাৎ যেমন এখানে 36 বিসিএস এর একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। 36 বিসিএস এর প্রশ্নে বলা আছে যে
দুইটা সমান্তরাল রেখা কোথায় ছেদ করে। হ্যাঁ, এখানে দেখেন দুইটা সমান্তরাল রেখা কোথাও ছেদ করে না, এটা আমরা পড়ে ফেলেছি একটু আগে। তারপর প্রশ্ন আছে রেখা প্রধানত কত প্রকার। এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন আসে যে 128 ডিগ্রি কোণের পুরক কোণ কত, এটা আমরা একটু পরেই পড়বো। তারপর হচ্ছে আপনার এখানে আরো অনেক প্রশ্ন আছে। তো এই যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে আপনার প্রিভিয়াস প্রশ্ন, ঠিক আছে? তো এইগুলো যদি আমরা সলভ করি, আপনারা একটু কাইন্ডলি ভাইয়া যারা আছেন একটু মিউট করে দিন। আমি বারবার মিউট করে দিচ্ছি। তারপরেও অনেকেই আনমিউট করে ফেলছেন। অনেকে হয়তো না বুঝেই করছেন। আচ্ছা ঠিক আছে। এখন সবাই মিউট আছেন। আনমিউট করা থাকলে সবার জন্য সুবিধা হয়। তো এইখানে আমরা একটা শীট পাবো। এটা হচ্ছে আপনাদের যারা ভর্তি হচ্ছেন তাদের জন্য। তো যারা আজকে ফ্রি ক্লাসে আছেন তাদের জন্য একটা গিফট শীট আছে। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদের জন্য যে শীটটা সেটা হচ্ছে আপনার এই যে আমরা রেখাকোণের একটা শীট দেখতে পাচ্ছি সবাই মনে হয়। এই যে রেখাকোণের শীটের মধ্যে আমরা যা, যা পড়েছি এগুলো পয়েন্ট আকারে সুন্দর করে দেয়া আছে, কোণ আকারে। হ্যাঁ? এই কোণগুলো দেয়া আছে। দেওয়ার পরে আপনাদের এই ম্যাথে ভালো করার কিছু টিপসও দেয়া আছে। সবগুলো কোণ নিয়ে বিস্তারিত আজকে আমরা যা, যা পড়বো সবগুলো কোণ নিয়ে বিস্তারিত আলোচনা আছে। পাশে কিছু অল্প কিছু আপনাদের প্রিভিয়াস প্রশ্ন দেয়া আছে। এগুলো আপনারা কষ্ট করে সলভ করে নিবেন। ঠিক আছে? তো এটা আপনাদের জন্য গিফট থাকবে। আপনারা অবশ্যই ক্লাস শেষে আমাকে ইমেইল আইডিটা দিবেন। অবশ্যই, অবশ্যই আমার মেসেঞ্জারে দিবেন। কারণ আমার অনেকগুলো পেজ, অনেকগুলো গ্রুপ আছে। বিভিন্ন জায়গায় দিলে আমার এটা কালেক্ট করতে সমস্যা হয় ইমেইল আইডি গুলো। আমার মেসেঞ্জারে দিলে আমি ওখান থেকে আপনাকে পাঠিয়ে দিতে পারবো। ওকে, এখন আমরা যেখানে যাবো সেটা হচ্ছে অন্তঃস্থ কোণ আর বহিঃস্থ কোণ। আমরা এখন পর্যন্ত ডিপ কোনো কোণে ঢুকে নাই। সবগুলো সিম্পল, সিম্পল কোণ নিয়ে কথা বলেছি। আমরা আস্তে, আস্তে একটু পরেই কোণ নিয়ে যে ধরনের প্রশ্ন পরীক্ষা আসে সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে অন্তঃস্থ কোণ। অন্তঃস্থ কোণ হচ্ছে আপনার ত্রিভুজ, চতুর্ভুজ এগুলোর মধ্যে থাকে। অর্থাৎ যে কোণটা ভিতরের দিকে থাকবে সেটা হচ্ছে অন্তঃস্থ কোণ। সহজ কথা। অন্তঃস্থ মানে হচ্ছে ভিতরের দিকে। যদি একটা কোণ ভিতরের দিকে থাকে তাহলে সেটাকে বলি আমরা অন্তঃস্থ কোণ। যেমন এখানে একটা চতুর্ভুজ এঁকেছি আমি। তো এই চতুর্ভুজের ভিতরের দিকে যে কোণটা আছে সেটা হচ্ছে অন্তঃস্থ কোণ। যেমন এটা হচ্ছে একটা অন্তঃস্থ কোণ, এখানে একটা অন্তঃস্থ কোণ, হ্যাঁ? এই যে ৪ টা শীর্ষবিন্দুতে ৪ টা অন্তঃস্থ কোণ আছে। তাহলে অন্তঃস্থ কোণ হচ্ছে ভিতরের দিকের কোণটা আর বহিঃস্থ কোণ হচ্ছে বাইরের দিকের কোণটা। ঠিক আছে? অন্তঃস্থ কোণ হচ্ছে ভিতরের দিকের কোণটা আর বহিঃস্থ কোণ হচ্ছে বাইরের দিকের কোণটা। তাহলে এখানে আমি যদি বলি যে এটা হচ্ছে বহিঃস্থ কোণ তাহলে আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে। ভিতরটা অন্তঃস্থ, এটা হচ্ছে বহিঃস্থ। আবার আপনি যদি বলেন যে এখানে যদি আমি একটা কোণ আঁকতে চাই তাহলে এই যে ভিতরের কোণটা হচ্ছে অন্তঃস্থ কোণ, বাইরেরটা হচ্ছে বহিঃস্থ কোণ। ওকে? তো এই অন্তঃস্থ কোণ আর বহিঃস্থ কোণ নিয়ে বিভিন্ন সম্পর্ক আছে। এগুলো আমাদের ত্রিভুজের ক্লাসে আসবে। তো আমরা অন্তঃস্থ কোণ আর বহিঃস্থ কোণ দেখে ফেললাম। অন্তঃস্থ কোণ আর বহিঃস্থ কোণ দেখা হয়ে গেলে আমরা এখন যাবো যেখানে সন্নিহিত কোণে যাবো। তো সন্নিহিত কোণ অনেক ইম্পোর্টেন্ট। এখান থেকে পরীক্ষার প্রশ্ন এসেছে এবং আসবে। সন্নিহিত কোণ আছে যদি ২ টা কোণ, ভালো করে খেয়াল করেন, যদি ২ টা কোণের একটা শীর্ষবিন্দু থাকে। যদি ২ টা কোণের একটা শীর্ষবিন্দু থাকে তাহলে আমরা কি বলবো? একটা কোণকে আরেকটা কোণের সাপেক্ষে সন্নিহিত কোণ বলবো। তাহলে এখানে দেখেন এখানে A হচ্ছে একটা কোণ, B হচ্ছে একটা কোণ। তাহলে এই A কোণ আর B কোণের ২ টার একটা দেখেন শীর্ষকোণ আছে। বা হচ্ছে একটা কমন কোণ আছে বা হচ্ছে কমন বিন্দু আছে। শীর্ষবিন্দু বলতে পারি আমরা এটাকে। তাহলে শীর্ষকোণ যেটাকে সন্নিহিত কোণ বলছি, তো ২ টা সন্নিহিত কোণ তখনই সন্নিহিত কোণ হবে বা ২ টা কোণ তখনই সন্নিহিত কোণ হবে যদি তাদের একটা বাহু অর্থাৎ ২ টা কোণের একটা সাধারণ বাহু থাকে এবং যদি ২ টা কোণের একটা শীর্ষবিন্দু থাকে। কি বললাম ভালো করে খেয়াল করেন। একটা কোণকে আমরা কি বলবো? তখনই সন্নিহিত কোণ বলবো। মানে ২ টা কোণকে পরস্পরের সাপেক্ষে তখনই সন্নিহিত কোণ বলবো যদি এই ২ টা কোণের একটা শীর্ষবিন্দু থাকে। তাহলে শীর্ষবিন্দুটা কোনটা? শীর্ষবিন্দু হচ্ছে আমি এখানে A যেটাকে দেখতে পাচ্ছি A, হ্যাঁ? এইটা হচ্ছে আপনার শীর্ষবিন্দু। আর সাধারণ বাহু কোনটা? এই যে AD যে বাহুটা আছে অর্থাৎ এভাবে যদি আমরা আঁকি, এই যে বাহুটার কথা বলছি, এই বাহুটা হচ্ছে কি তাদের সাধারণ বাহু। মানে যেটা ২ টা কোণের সাথে আছে। A কোণের সাথেও আছে, আবার এই B কোণটার সাথেও আছে। তাহলে যদি ২ টা কোণের একটা সাধারণ বাহু থাকে, আরেকটা শীর্ষকোণ থাকে বা শীর্ষবিন্দু থাকে, তখন আমরা কি বলবো? কোণ দুইটাকে বলবো একটা আরেকটার সাপেক্ষে সন্নিহিত কোণ। এখন এই সন্নিহিত কোণের মধ্যে আমরা ২ ধরনের কোণ পাবো। ভালো করে খেয়াল করেন। সন্নিহিত কোণে আমরা ২ ধরনের কোণ পাবো। একটা হচ্ছে পূরক কোণ, একটা হচ্ছে সম্পূরক কোণ। সন্নিহিত কোণ ২ ধরনের হতে পারবে। একটা হচ্ছে পূরক কোণ হতে পারবে, আবার সম্পূরক কোণও হতে পারবে। পূরক কোণ হচ্ছে যদি আমরা ২ টা কোণের যোগফল দেখি ৯০ ডিগ্রি হয়, তখন আমরা এটাকে বলবো পূরক কোণ। যদি আমরা দেখি ২ টা কোণের যোগফল ৯০ ডিগ্রি হবে, তখন সেটাকে বলবো আমরা পূরক কোণ। আর যদি আমরা দেখি ২ টা কোণের যোগফল ১৮০ ডিগ্রি হয়, তখন সেটাকে বলবো আমরা সম্পূরক কোণ। তাহলে পূরক কোণ হচ্ছে ২ টা কোণের যোগফল যদি ৯০ ডিগ্রি হয়, তখন সেটাকে আমরা বলবো পূরক কোণ। আর সম্পূরক কোণ হচ্ছে যদি দেখি আমরা ২ টা কোণের যোগফল ১৮০ ডিগ্রি হয়। এখন পূরক কোণ, সম্পূরক কোণ হতে গেলে প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে সন্নিহিত কোণ হতে হবে। অর্থাৎ ২ টা কোণ সন্নিহিত হতে হবে। দেখেন এখানে আমরা ২ টা কোণ নিয়েছি। একটা হচ্ছে ৬০ ডিগ্রি কোণ, আরেকটা হচ্ছে ৩০ ডিগ্রি কোণ। এখন আপনি প্রথম দেখাতেই বলে দিলেন যে এটা হচ্ছে পূরক কোণ। কিভাবে বললেন? সেটা হচ্ছে যে এই ৬০ ডিগ্রি আর এই ৩০ ডিগ্রি মিলে হচ্ছে ৯০ ডিগ্রি। ২ টা কোণের যোগফল যদি ৯০ ডিগ্রি হয় তাহলে আমরা এটা কি বলি? পূরক কোণ বলি। আর ২ নাম্বার যে শর্তটা ছিল সেটা হচ্ছে সন্নিহিত কোণ কিনা। দেখেন এখানে সন্নিহিত কোণ আছে। অর্থাৎ
এই 60° আর 30° কোণের একটা সাধারণ বাহু আছে, 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে এই দুইটা কোণের একটা শীর্ষবিন্দু আছে, এই হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা কোণ হচ্ছে পরস্পরের সাপেক্ষে সন্নিহিত কোণ 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে এরা হচ্ছে পূরক কোণ। এখন এখান থেকে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে বিভিন্ন চাকরির পরীক্ষায়, সরকারি পরীক্ষায়, সেটা হচ্ছে আপনার বলবে যে 60° কোণের পূরক কোণ কত? আপনি বলবেন 30°, কারণ কি 90 থেকে 60 বাদ দিলে 30 হয়। আপনাকে বলল 45° কোণের পূরক কোণ কত? আপনি বলবেন যে 45°, কারণ 90 থেকে 45 বাদ দিলে 45 এ থাকে। আরেকটা বিষয় হচ্ছে আপনাকে বলবে যে আ আপনাকে চিত্র দিয়ে বলল যে এই কোণটি ধরেন আপনাকে বলল যে এই 30° কোণের নাম হচ্ছে A আর 60° কোণের নাম হচ্ছে B। আপনাকে বলল যে A কোণ B কোণের কোন ধরনের কোণ? বা A আর B এর কোণের সম্পর্ক কি? প্রথম হচ্ছে আপনার অ্যান্সার হচ্ছে বলবেন সন্নিহিত কোণ। যদি অপশনে পূরক কোণ থাকে তাহলে আপনাকে পূরক কোণ বলতে হবে। আমি যদি বলি আপনার বাসা কোথায়? আপনি বললেন হচ্ছে আমার বাসা হচ্ছে রাজশাহীতে। অ্যান্সার ঠিক আছে। কিন্তু আমি যদি বলি আপনার বাসা কোথায়? আপনি যদি আরো স্পেসিফিক করে একটা থানার নাম বলেন যে আমার বাসা হচ্ছে বোয়ালিয়াতে, হ্যাঁ? বা হচ্ছে আমার বাসা হচ্ছে এরকম পবাতে। আপনি যেকোনো একটা থানার নাম বলেন। তো এই যেকোনো একটা স্পেসিফিক জায়গা বলেন সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো মনে রাখতে হবে যদি এরকম কোণ দিয়ে আপনাকে বলে এটা কোন ধরনের কোণ, আপনি ১ম এ বলবেন সন্নিহিত কোণ। কিন্তু যদি অপশনে পূরক কোণ থাকে তখন কিন্তু আপনি সেখানে অ্যান্সার বলবেন এটা হচ্ছে পূরক কোণ। ঠিক আছে? তো ২ নাম্বার বিষয় হচ্ছে যদি ২ টা কোণের সমষ্টি ১৮০ হয়, এটা নিয়ে আমরা কথা বলছিলাম যে যদি ২ টা কোণের সমষ্টি ১৮০ হয় তাহলে একটা কোণ আরেকটা কোণের সাপেক্ষে হচ্ছে সম্পূরক কোণ। তাহলে এখন যদি আপনাকে বলে যে ১৫০° কোণের সম্পূরক কোণ কত? আপনি বলবেন ৩০°, কারণ ১৮০ থেকে বাদ দিতে হবে। আবার যদি আমি আপনাকে বলি যে ১৪০° কোণের সম্পূরক কোণ কত? আপনি বলবেন ৪০°, কারণ ১৮০ থেকে ১৪০ বাদ দিলে ৪০ থাকে। তবে পূরক কোণ, সম্পূরক কোণ আশা করি ক্লিয়ার। সর্বশেষে যে জিনিসটা মনে রাখতে হবে, পূরক আর সম্পূরক কোণ ২ টাই হচ্ছে সন্নিহিত কোণ। ২ টাই সন্নিহিত কোণ। যদি ২ টা কোণের সমষ্টি ৯০° হয় তাহলে সেটা হচ্ছে পূরক কোণ। যদি ২ টা কোণের সমষ্টি ১৮০° হয় তাহলে হচ্ছে সেটা সম্পূরক কোণ। এখন আমরা এই আরেকটি ইম্পোর্টেন্ট পার্টে যাবো, সেটা হচ্ছে একান্তর কোণ। আমরা এতক্ষণ যা পড়েছি সেই বেসিক গুলো আবার কাজে আসবে। তো একান্তর কোণ পড়তে গেলে আপনার ২ টা কোণ মাথায় আসবে। একটা হচ্ছে একান্তর কোণ আর হচ্ছে অনুরূপ কোণ। তো আমরা যদি লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারি যে যদি ২ টা সমান্তরাল রেখা, জাস্ট আমি এখানে চিত্রের সাহায্যে একটু দেখাচ্ছি। আমি যদি এভাবে বলি যে যদি ২ টা সমান্তরাল রেখাকে অপর একটি রেখা ছেদ করে, তাহলে এখানে যেমন উপরে একটা রেখা দেখতে পাচ্ছি আমরা, নিচে আরেকটা রেখা দেখতে পাচ্ছি। এই ২ টা সমান্তরাল রেখাকে অন্য একটা রেখা ছেদ করেছে। যদি আমরা এভাবে বলি যদি ২ টা রেখাকে বা সমান্তরাল রেখাকে অন্য একটি রেখা ছেদ করে, তাহলে দেখেন এখানে ২ ধরনের কোণ তৈরি হবে। এক ধরনের কোণ হচ্ছে একান্তর কোণ, আরেক ধরনের কোণ হচ্ছে অনুরূপ কোণ। ছেদকের একই পাশের কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ, আর ছেদকের বিপরীত পাশের কোণগুলোকে বলা হয় একান্তর কোণ। আমি চিত্র এঁকে একটু পরে দেখাবো। চিন্তা করার কিছু নাই, জাস্ট একটু শুনে রাখেন। আপনার রেকর্ডিংটা দেখার সময় এই জিনিসগুলো একটু নোট করে নিন। কি বলছি? যদি ২ টা সমান্তরাল রেখাকে অন্য একটা রেখা ছেদ করে, তাহলে ছেদকের একই পাশে তৈরি হবে কি কোণ? ছেদকের একই পাশে তৈরি হবে অনুরূপ কোণ, আর ছেদকের বিপরীত পাশে তৈরি হবে একান্তর কোণ। তাহলে আমরা একটা চিত্র এঁকে একটু দেখি যে অনুরূপ কোণ আর একান্তর কোণ কোনটা। যেমন ধরেন এইখানে আমরা এই লাল রেখাটাকে বলছি একটা ছেদক। তাহলে এই ৫ নাম্বার কোণটা আর ৬ নাম্বার কোণটা একটা কোণ আরেকটা কোণের বিপরীত পাশে আছে। তো বিপরীত পাশে হলে আমরা বলেছি এটা হচ্ছে একান্তর কোণ। আবার দেখেন আমি যদি বলি যে এইখানে এই ৬ আর ৭ এক পাশে আছে, এটা কিন্তু অনুরূপ কোণ হবে না। অনুরূপ কোণ আর একান্তর কোণ চেনার জন্য একবার সহজ যে রাস্তা, আমি যে পয়েন্টগুলো বলি এগুলো একটু মাথায় রাখেন ভালো করে। অনুরূপ কোণ তৈরি হওয়ার প্রথম শর্ত হচ্ছে ২ টা কোণ একই পাশে হবে, ১ নাম্বার। একটা কোণ যদি রেখার উপরে হয়, আরেকটা কোণ রেখার উপরেই হবে। একটা কোণ যদি রেখার উপরে হয় তাহলে আরেকটা কোণ রেখার উপরেই হবে। আর একান্তর কোণ হচ্ছে একটা যদি বাম পাশে থাকে আরেকটা হবে ডান পাশে। একটা যদি ডান পাশে থাকে আরেকটা হবে বাম পাশে। অর্থাৎ একটা আরেকটার বিপরীত পাশে থাকবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে একটা যদি রেখার উপরে হয় আরেকটা হবে রেখার নিচে। একটা যদি রেখার নিচে হয় আরেকটা হবে ওই রেখার উপরে। তো এই কথাগুলো একটু জাস্ট আমরা একটু মিলাই নেই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনুরূপ কোণ হচ্ছে যদি ২ টা কোণ ছেদকের একই পাশে থাকে। আরেকটা বিষয় কি বলেছি, যদি একটা কোণ রেখার উপরের দিকে হয় আরেকটা কোণ রেখার উপরের দিকে হবে। তাহলে আমরা যদি এই কোণটার কথা বলি, আপনি বলবেন যে এই ২ টা কোণই ছেদকের ডান পাশে আছে। সবাই আমরা এইটুকে সিওর যে হ্যাঁ, এটা ঠিক আছে। যে এই যে রেখাটা আছে বা এই ছেদকটা আছে, ছেদকের ডান পাশে আছে ২ টা কোণ। তার মানে এটা অনুরূপ কোণ। কিন্তু ২ নাম্বার যে পয়েন্টটা বলেছিলাম যে এই কোণটা দেখেন রেখার উপরে আছে। তাহলে এই কোণটাও কি আছে? রেখার উপরেই হতে হবে। অনুরূপ কোণ হতে গেলে ২ টা কোণ, একটা কোণ যদি রেখার উপরে হয় আরেকটা কোণ রেখার উপরে হতে হবে। একটা কোণ যদি রেখার নিচে হয় তাহলে আরেকটা কোণ রেখার নিচেই হবে। যেমন আমি যদি নিচের কোণটার কথা বলি, আমি যদি বলি যে এই কোণটার অনুরূপ কোণ কোনটা? তাহলে আপনি ১ম এই দেখবেন যে আমি এমন একটা কোণ নিব যেটা হচ্ছে ছেদকের ডান পাশে আছে। কারণ আমার এই কোণটা ডান পাশে আছে। আরেকটা বিষয় হচ্ছে আমার এই কোণটা এই রেখাটার নিচে আছে। তাহলে আমার এই অনুরূপ কোণটা রেখার নিচেই হবে। অর্থাৎ অনুরূপ কোণ হবে রেখার
একটা যদি ডান পাশে হয় অনুরূপ কোণ ডান পাশেই হবে, একটা যদি রেখার নিচে হয় তাহলে অনুরূপ কোণটা নিচেই হবে, একটা কোণ যদি রেখার উপরে হয় তাহলে অনুরূপ কোণটা রেখার উপরেই হবে। এটা হচ্ছে একটা বিষয়। এখন অনুরূপ কোণ জেনে আমার লাভটা হলো কি? লাভটা হচ্ছে অনুরূপ কোণ একটা জানা থাকলে আরেকটা কোণ এমনি বের হয়ে যায়। যেমন আমি যদি বলি এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি, আমি যদি বলি এই কোণটা 40 ডিগ্রি তাহলে আপনি নিশ্চিত যে এইটার যে অনুরূপ কোণ সেটাও 40 ডিগ্রি। তাহলে আপনি এখান থেকে বের করে ফেলেন এই মানটা হচ্ছে 40 ডিগ্রি। খুব ইজিলি কিন্তু বের করে ফেললেন। এখন একটা কোণ বের করতে পারলে আরো অনেক লাভ আছে। যেমন আপনি যদি বলেন যে আপনি এই কোণটা কত বের করতে পারেন চান সেক্ষেত্রে কিন্তু বের করা সম্ভব। কারণ আপনি তো জানেন এটা 40 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে তার অনুরূপ কোণ। আমরা জানি অনুরূপ কোণগুলা পরস্পরের সমান, একান্তর কোণগুলা পরস্পরের সমান। তাহলে এটা যদি 40 হয় এটাও 40। এখন আপনাকে আমি একটু আগেই বলেছিলাম এক সরল কোণের কথা। দেখেন আপনার মনে আছে কিনা? সেটা হচ্ছে যদি কোন রেখার উপর আমরা সবটা কোণ নেই, তাহলে এই সবটা হচ্ছে 180 ডিগ্রি কোণ, এক সরল কোণ। তাহলে 180 থেকে যদি আপনি এই 40 ডিগ্রি বাদ দেন, তাহলে আপনি বের করে ফেলেন বাম পাশে যে কোণটা আছে সেটা কত ডিগ্রি? 180 থেকে 40 বাদ দিলে বাম পাশের কোণটা হবে 140 ডিগ্রি। 140 ডিগ্রি আপনি কিন্তু একটা কোণ থেকে বাকি সবগুলো কোণ বের করে ফেলছেন। ভালো করে খেয়াল করেন। তাহলে আমরা বের করে ফেললাম যে এই বাম পাশের যে কোণটা সেটা হচ্ছে 140 ডিগ্রি। এখন আমি যদি আপনাকে বলি এই পাশের কোণটা কত? তাহলে আপনি বলবেন এটাও 140 ডিগ্রি। এর কারণ হচ্ছে এখানে বিপরীত কোণ আছে। আপনাদের মনে আছে কিনা যে আমি বলেছিলাম ২ টা কোণ মানে ২ টা রেখা পরস্পরকে ছেদ করলে ২ টা রেখা পরস্পরকে ছেদ করলে কি হবে? বিপরীত কোণ তৈরি হবে। যেমন হচ্ছে আমি যদি বলি যে এরকম ২ টা রেখা আছে। আপনারা সবাই সিউর যে এখানে হচ্ছে ২ টা রেখা পরস্পরকে ছেদ করেছে। তার মানে যেখানেই ছেদ করবে সেখানেই ৪ টা কোণ তৈরি হবে। ৪ টা কোণের মধ্যে আমি যদি ১ম কোণটা ধরি তাহলে এই কোণের বিপরীত কোণ হচ্ছে এইটা। তাহলে এই কোণটা এই উপরের কোণটার বিপরীত হচ্ছে নিচের কোণটা। অর্থাৎ উপরের কোণটা যদি ১৪০ ডিগ্রি হয়, নিচের কোণটা ১৪০ ডিগ্রি হবে। তাহলে দেখেন আপনি যদি বলেন যে এইখানের উপরের কোণটা যদি ১৪০ হয়, এটা যদি ১৪০ হয় তাহলে নিচেরটা কিন্তু ১৪০। তাহলে আপনি এখানে শুরু করেছেন এই ৪০ থেকে। আপনি এখান থেকে সবগুলো কোণ কিন্তু বের করে নিয়ে এসেছেন। বাকি সব কোণও বের করা সম্ভব। তো আমাদের এখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয়, দেয় বলতে এই প্রশ্ন তো দিবেই। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় এসেছে, আসবে। আপনাদের যে আমি শীটটা দিব প্র্যাকটিস শীট সেখানে এই ধরনের প্রশ্ন আপনি পাবেন। আপনি অবশ্যই সলভ করবেন, আমাকে জানাবেন সমস্যা হলে। তো আমরা হচ্ছে অনুরূপ কোণ আর একান্তর কোণ নিয়ে আপনাদেরকে আমি একটা প্রশ্ন দেই, আপনারা দেখি পারেন কিনা। তার আগে আমি একটু একান্তর কোণটা নিয়ে আরেকটু কথা বলে নিই আপনাদের সুবিধার জন্য। যেমন ধরেন আমি যদি বলি এখানে একান্তর কোণ যদি বলতে চাই, আপনাদের জন্য যদি বলি যে এই কোণটার একান্তর কোণ কোনটা? তাহলে একান্তর কোণ হওয়ার শর্ত আমি বলেছিলাম যে একটা যদি ছেদকের বাম পাশে হয় আরেকটা হবে ডান পাশে। এটা হচ্ছে ১ নম্বর শর্ত। ২ নম্বর হচ্ছে একটা যদি ছেদকের উপরে হয় একটা হবে নিচে। বা একটা যদি কোণ ছেদকের নিচে হয় তাহলে মানে সরি রেখার যদি নিচে হয় আরেকটা হবে রেখার উপরে। তাহলে এই সি কোণটা দেখেন আমাদের এই ছেদকের বাম পাশে আছে। আর এই বি কোণটা দেখেন ছেদকের ডান পাশে আছে। তাহলে আমরা বলতে পারি এটা অনুরূপ একান্তর কোণ হতে পারে। আরেকটা বিষয় কি সেটা হচ্ছে এই যে রেখাটা আছে, এই কোণটা দেখেন রেখার নিচে আছে। আর এই কোণটা দেখেন নিচের রেখাটার উপরে আছে। তাহলে ২ টা শর্ত একটা হচ্ছে ২ টা ছেদকের বিপরীত পাশে। আরেকটা বিষয় কি? একটা ছেদক নিচে আছে আরেকটা ছেদকের উপরে। তাহলে আমরা বলতে পারি যে কোণ সি আর কোণ বি এই ২ টা হচ্ছে পরস্পরের একান্তর কোণ। তো এই একান্তর কোণ, বিপরীত কোণ আর হচ্ছে অনুরূপ কোণ এগুলো দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করে ফেলতে পারি। এখান থেকে এই ধরনের যে প্রশ্নগুলো আসে সেখান থেকে আমরা অনেকগুলো ম্যাথ করতে পারি। তাহলে আপনাদের জন্য আমি একটা প্রশ্ন রেডি করে ফেলি। আপনারা জাস্ট এখনই ঝটপট করে উত্তর দিবেন কমেন্টে। আমি আপনাদের বলব হচ্ছে একটা কোণের নাম এবং বলব এই কোণটা কত ডিগ্রি। আপনি হচ্ছে আ বলবেন যে অন্য একটা কোণ কত ডিগ্রি। আমি ধরেন বললাম যে এইখানে একটা কোণ আছে। এই কোণের মান হচ্ছে ৫০ ডিগ্রি। সবাই একটু ভালো করে খেয়াল করেন, হ্যাঁ? আমি বললাম এই কোণের মান আছে ৫০ ডিগ্রি। এখন কি সবগুলা কোণ বের করা সম্ভব না? আমি যদি বলি যে এই কোণ ৫০ ডিগ্রি তাহলে দেখেন সবগুলোই বের করা সম্ভব। মানে আমি যদি বলি এই কোণটা কত? আপনি বের করতে পারবেন, হ্যাঁ? আমি যদি বলি এই কোণটা কত? আপনি বের করতে পারবেন। আপনারা জাস্ট আপাতত আমাকে এই ২ টা কোণ বের করে দেন। আপনারা জাস্ট কমা দিয়ে লিখবেন ধরেন যদি কথার কথা এই কোণের অ্যান্সার ৩০ ডিগ্রি হয়, কথার কথা আমি বললাম। যদি এই কোণের অ্যান্সার ৩০ ডিগ্রি হয় আপনি অ্যান্সারে লিখবেন, আপনাদের কমেন্টে লিখবেন ৩০, পরের যে কোণটা আছে অর্থাৎ এই কোণটার মান যদি ধরেন কথার কথা ৫০ ডিগ্রি হয়, এমনি বললাম। যদি এরকম হয় আপনি লিখবেন ৩০,৫০ অর্থাৎ ১ম এ লিখবেন উপরের কোণটা কমা দিয়ে লিখবেন, তারপর নিচের কোণটা। আপনারা একটু কষ্ট করে দেখেন, লিখে ফেলেন। তাহলে আমি বুঝতে পারবো আপনাদের কতটুকু শেখা হয়েছে। অর্থাৎ আপনারা আমি যে ২ টা প্রশ্নোত্তর চিহ্ন দিয়েছি, এই ২ টা কোণ বের করে বলবেন কোনটা কত ডিগ্রি। আপনি বলবেন এই কোণটা কত ডিগ্রি, আর বলবেন হচ্ছে এই নিচের কোণটা কত ডিগ্রি। তাহলেই হবে। আপনি একটা কমেন্টে তাড়াতাড়ি করে অ্যান্সারটা দিয়ে দেন। আচ্ছা অলরেডি অ্যান্সার চলে এসেছে, ফাইন। একজন লিখেছেন হচ্ছে ১৩০ আর ৫০ ফাইন। আর কেউ যদি একটু লিখেন। আচ্ছা আমাকে প্রাইভেটলি লিখেছেন। আপনারা দেখতে পারবেন না এটা। আচ্ছা বাকিটা একটু দেখি। বাকিরা একটু দেখেন আর কি আছে। আচ্ছা অনেকে প্রাইভেটলি লিখছেন, আবার অনেকে
লিখছেন, একজন লিখেছেন 50 একশো 30, ফাইন। আচ্ছা, আরেকজন লিখেছেন, তো আমি একটু বলি। ওকে, ঠিক আছে, মনিয়াপু লিখেছেন। আচ্ছা, ঠিক আছে, ফাইন। আমি যদি বলি যে এই দুইটা কোণের কথা, অর্থাৎ আমি যদি এখানে রেখা দুইটার কথা সিম্পলি চিন্তা করি যে এখানে দুইটা রেখা আছে, সমান্তরাল রেখা। তা আপনি বলবেন যে হ্যাঁ, এইখানে যদি দুইটা রেখা পরস্পরকে ছেদ করে, তাহলে একটা কোণ আরেকটা কোণের বিপরীত কোণ। শাওন ভাই লিখেছেন, সাজ্জাদ ভাই লিখেছেন, ফাইন। তো আমি যদি বলি যে এইখানে দুইটা রেখা পরস্পরকে ছেদ করেছে, তাহলে আপনি বলবেন যে এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, তাই তো? তাহলে আমি যদি বলি এখানে দুইটা রেখা পরস্পরকে ছেদ করেছে, আমরা ভুলে গেলাম যে নিচের এই অংশগুলো আছে, এগুলো বাদ মনে করেন, শুধু আমরা এটা নিয়ে কথা বলছি। এটা নিয়ে কথা বলছি, তাহলে এখানে যদি এটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এটা কি হবে 50 ডিগ্রি, কারণ কি বিপরীত কোণ। তাহলে এটা হচ্ছে 50, এটা 50 আমরা পেয়ে গেলাম। এইটা 50 হলে কিন্তু বাকিগুলো বের করা সম্ভব। কিভাবে দেখেন, আমি যদি বলি এইটা যদি 50 হয়, তাহলে এইটার অনুরূপ কোণ হচ্ছে এইটা। অনেকভাবে বের করা যায়, আমি আপনাদের একভাবে দেখাচ্ছি। এইটা ডান পাশে আছে, এইটাও ডান পাশে আছে, এইটা রেখার উপরে আছে, এইটা রেখার উপরে আছে, তার মানে এই দুটো হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এই কোণটা আমি পেয়ে গেলাম 50 ডিগ্রি। তো এটা যদি 50 হয়, তাহলে বাকিগুলো কিন্তু বের করা সম্ভব। তো এটা যদি 50 হয়, আপনি যদি ধরেন এই সবটা হচ্ছে 180, এটা যেহেতু একটা সরলরেখা, তো 180 থেকে যদি 50 বাদ দেন, তাহলে নিচেটা থাকবে 130 ডিগ্রি। এটা কিন্তু 130 ডিগ্রি পেয়ে গেলাম। তো কিভাবে করলাম আমি আমি আবার একটু বলি। আমি যদি প্রথম থেকে বলি, তাহলে যদি বলে দেই এটা হচ্ছে 50 ডিগ্রি, হ্যাঁ? এটা যদি বলি 50 ডিগ্রি, তাহলে আমি এখান থেকে অনেকভাবে করতে পারি। আপনি যদি এটার একান্তর কোণ নেন, তাহলে এটা হচ্ছে তার একান্তর কোণ। কারণ এটা হচ্ছে বাম পাশে, এটা ডান পাশে। তারপর হচ্ছে কি একান্তর কোণ নিলাম, হয়ে গেল 50 ডিগ্রি। এখন আপনি যদি বলেন যে এই কোণটা কত? তাহলে এই সবটা যদি 180 হয়, সেখান থেকে 50 বাদ দিলে এটা হবে 130। এখন আমি যদি বলি উপরের কোণটা কত? এটা হবে 130, কারণ এটা এটার বিপরীত কোণ। আপনাকে যদি বলা হয় যে নিচের কোণটা কত? আপনি এটা বলবেন কত ডিগ্রি? যে নিচের কোণটা যদি বলা হয়, এটা হচ্ছে 50 ডিগ্রি। কারণ কি এই কোণটা এই কোণের বিপরীত কোণ। অর্থাৎ এরা হচ্ছে ছেদকের বিপরীত পাশে আছে। তো এইভাবে করে আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন দিতে পারে। আপনার যদি বেসিক ঠিক থাকে, তাহলে কিন্তু আপনার বের করা সমস্যা হবে না। আমি আপনাদের প্র্যাকটিস শিটে এই ধরনের কিছু ম্যাথ দিয়ে রাখবো আপনাদের সলভ করার জন্য। এখন আমরা দেখব হচ্ছে উন্নতি কোণ আর হচ্ছে অবনতি কোণ। এই ২ টা খুবই ইম্পোর্টেন্ট ত্রিকোণমিতির জন্য, হ্যাঁ? তো এই উন্নতি কোণ আর অবনতি কোণের যে বিষয়টা, সেটা হচ্ছে উন্নতি কোণ হচ্ছে যদি কোন একটা কোণ উঠতে থাকে, অর্থাৎ সহজ কথা উন্নতি মানে উঠছে। আমি যদি আপনাকে এভাবে চিন্তা করি, আপনি ধরেন নিচতলায় দাঁড়িয়ে আছেন, একজন দোতলায় দাঁড়িয়ে আছে। আপনি দেখলেন নিচতলা থেকে সিঁড়িটা উপরের দিকে উঠে গেছে। তো এই সিঁড়িটা তো একটা কোণে উঠেছে। যে কোণে উঠেছে সেটা হচ্ছে উন্নতি কোণ। আমরা যখন পরে যখন এটা নিয়ে ম্যাথ করব, তখন এটা নিয়ে আরো কথা বলব। তো সিম্পলি আপনাদের মনে রাখার জন্য বলছি, আপনি ধরেন এখানে আপনি দাঁড়িয়ে আছেন। এটা হচ্ছে আপনি মনে করেন দাঁড়িয়ে আছেন। এটা হচ্ছে নিচতলা। এটা হচ্ছে মনে করেন সিঁড়িটা। তো আপনি দেখবেন যে সিঁড়িটা মাটির সাথে একটা কোণ তৈরি করেছে। এটা হচ্ছে আমাদের ভূমিটা। তো আপনি বলবেন যে সিঁড়িটা উপরের দিকে উঠে গেছে। কিন্তু যিনি ২ তলায় থাকবেন, তিনি বলবেন সিঁড়িটা একটা কোণের নিচের দিকে নেমে গেছে, তাই না? আমি হচ্ছে নিচ থেকে দেখবো সিঁড়িটা উপরের দিকে উঠছে, আর যিনি উপরে থাকবেন তিনি দেখবেন সিঁড়িটা হচ্ছে নিচের দিকে নামছে। তাহলে যে কোণে নিচের দিকে নামবে সেটা হচ্ছে অবনতি কোণ। আমি যদি ভূমি থেকে যদি চিন্তা করি যে সিঁড়িটা উপর দিকে নামছে, তখন আমার জন্য উপরের কোণটা হচ্ছে অবনতি কোণ। আমি যদি দেখি যে আমার ভূমি থেকে একটা কোণ উপরের দিকে উঠে যাচ্ছে, তখন সেটাকে বলবো হচ্ছে আমি উন্নতি কোণ। তাহলে আমি নিচ থেকে দাঁড়িয়ে যে বিমান চলাচল দেখি, সেটা হচ্ছে উন্নতি কোণ, হ্যাঁ? আবার আমি ছাদ থেকে দাঁড়িয়ে যদি নিচে কোনো একটা মানুষকে দেখি, সেটা হচ্ছে আমার জন্য অবনতি কোণ। আমার এই ছাদের সাথে নিচের একটা কোণ তৈরি হয়েছে। তাহলে উন্নতি কোণ হচ্ছে যে কোণটা উপরের দিকে উঠছে, আর অবনতি কোণ হচ্ছে যেটা নামছে। তাহলে আমরা যদি আরো কিছু চিত্রের সাহায্যে দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারি এখানে। দেখেন আমরা এখানে আ একটা চিত্র দেখতে পাচ্ছি। আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি। তো এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা অবনতি কোণ, অর্থাৎ এই কোণটা হচ্ছে উপর একটা রেখার সাপেক্ষে নিচের দিকে নামছে। মানে উপর থেকে একটা মানুষ একটা গাড়িকে দেখছেন। তাহলে এই ছাদের সাপেক্ষে উনি যে কোণে গাড়িটাকে দেখছেন, সেটা হচ্ছে তার জন্য অবনতি কোণ। আবার দেখেন আমরা হচ্ছে ২ টা যদি একসাথে দেখতে চাই, এইখানে দেখেন একটা মানুষ উপরে একটা বিমান দেখছেন, তাহলে ভূমির সাপেক্ষে এই বিমানের জন্য তিনি যে কোণটাকে দেখছেন বা যে কোণে দেখছেন, সেটা হচ্ছে তার জন্য অবনতি কোণ। আবার উনি যদি উপর থেকে নিচের কোনো একটা বস্তুকে দেখেন, তাহলে হচ্ছে এই যে উপরের রেখার সাপেক্ষে নিচের কোণটা হচ্ছে অবনতি কোণ। তো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। তারপর আমরা দেখব শিরোকোণ। শিরোকোণ হচ্ছে জাস্ট ভূমির বিপরীত পাশের যে কোণটা, সেটা হচ্ছে শিরোকোণ। আমরা এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই ত্রিভুজের মধ্যে নিচেরটা হচ্ছে ভূমি, আর উপরের কোণটা হচ্ছে কি? উপরের কোণটা হচ্ছে শীর্ষকোণ। আমরা জানি একটা ত্রিভুজের ৩ টা কোণ তৈরি হয়। ভালো করে খেয়াল করেন। আমরা জানি একটা ত্রিভুজের ৩ টা কোণ তৈরি হয়। তাহলে এই ৩ টা কোণকে বলি আমরা শীর্ষকোণ। কারণ ত্রিভুজের শীর্ষবিন্দু ৩ টা। ভালো করে খেয়াল করেন। ত্রিভুজের শীর্ষবিন্দু ৩ টা। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু ৩ টাতে যে ৩ টা কোণ তৈরি হবে, সেই ৩ টা কোণের নাম হচ্ছে শীর্ষকোণ। আর যে কোণটা ভূমির বিপরীত পাশে থাকবে, সেটাকে বলা হবে শিরোকোণ। মানে শির মানে হচ্ছে মাথা। যে কোণটা ভূমির বিপরীত পাশের দিকে থাকবে, সেটাকে বলা হবে শিরোকোণ। তাহলে আমরা বলতে পারি এ কোণটা হচ্ছে শিরোকোণ,
বিসি বাহুটা হচ্ছে ভূমি, তাহলে এই কোণ এ হচ্ছে ভূমির বিপরীত পাশে আছে। তাহলে আমরা বলতে পারি ভূমির বিপরীত পাশের যে কোণটা আছে সেটাকে বলা হয় শিরোকোণ। এখন এই অনেকে শিরোকোণ আর শীর্ষকোণের মধ্যে একটু ঝামেলা করে ফেলেন। শিরোকোণ আর শীর্ষকোণের ঝামেলাটা মেটানোর জন্য একেবারে সিম্পলি যদি আমরা মনে রাখি যে ত্রিভুজের বা চতুর্ভুজের 4টা শীর্ষকোণ আছে, চতুর্ভুজের কথা বলে 4টা শীর্ষকোণ আছে। তাহলে এই চতুর্ভুজের 4টা যে শীর্ষকোণ আছে, 4টা শীর্ষকোণ, অথবা যদি আমি বলি 4টা শীর্ষবিন্দু আছে, তাহলে 4টা শীর্ষবিন্দুতে 4টা কোণ আছে। শিরোকোণ হবে ত্রিভুজের ক্ষেত্রে, হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রে, চতুর্ভুজের ক্ষেত্রে শিরোকোণ থাকে না। তো আমি এখানে একটা চতুর্ভুজ এঁকেছি, এই চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দুতে 4টা কোণ আঁকলাম। তাহলে এই যে কোণগুলো সেগুলোকে বলা হয় শীর্ষকোণ। তাহলে চতুর্ভুজের শীর্ষকোণ 4টা, এই যে ত্রিভুজের শীর্ষকোণ হচ্ছে 3টা, 1টা 2টা 3টা। কিন্তু শিরোকোণ চতুর্ভুজে নাই, শিরোকোণ আছে হচ্ছে ত্রিভুজে। ত্রিভুজের ভূমির যে বিপরীত পাশের কোণ আছে, ভালো করে খেয়াল করেন, ভূমির যে বিপরীত পাশের কোণ আছে সেটাকে বলি আমরা হচ্ছে শিরোকোণ। তাহলে এক কথায় যদি আমরা সামারিটা নেই এখান থেকে, তাহলে ত্রিভুজের ভূমির বিপরীত পাশে যে কোণ আছে সেটাকে বলি আমরা কি, সেটাকে বলি আমরা শিরোকোণ। আর শীর্ষকোণ হচ্ছে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুতে বা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দুতে, পঞ্চভুজের 5টা শীর্ষবিন্দুতে যে কোণগুলো আছে সেগুলো হচ্ছে শীর্ষকোণ। তাহলে আমরা আজকে রেখার কোণ নিয়ে কথা বলেছি, এখানে যত ধরনের কোণ আমাদের ছিল সেগুলো নিয়ে কথা বলেছি। আমি বৃত্তস্থ অন্তস্থ কোণগুলো নিয়ে কথা বলি নাই, কারণ বৃত্তের ক্লাসে আসবে বৃত্তস্থ কোণ, হ্যাঁ তারপর হচ্ছে পরিধিস্থ কোণ, এই কোণগুলো বৃত্তের ক্লাসে আসবে। আরো টুকটাক কিছু কোণ আছে যেগুলো হচ্ছে বৃত্তের ক্লাসে, চতুর্ভুজের ক্লাসে আসবে। তো আমাদের বিসিএস এর যে সিলেবাসটা আমরা যখন পড়বো, সবার জন্য একটা সাজেশন, এটা আমি ক্লাসে সবসময় বলি, আমরা বুঝে পড়বো না বুঝে পড়বো না। আমরা অনেকে ম্যাথ এত বেশি করি কিন্তু পরীক্ষায় নাম্বার পাই না। এর কারণ হচ্ছে আপনি সিলেবাস ধরে ধরে পড়েন না। যেটা আপনার নাই পরীক্ষায়, সিলেবাসে নাই, সেটা আপনি কেন পড়বেন? আপনি তো ম্যাথের এক্সপার্ট হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন না। আপনার দরকার হচ্ছে চাকরি পাওয়া। আমাদের সবার আল্টিমেট যে টার্গেট সেটা হচ্ছে জব পাওয়া। তো আমরা যদি জবটা পেয়ে যাই তাহলে কিন্তু হয়। তো জব পাওয়ার জন্য আমরা যদি হচ্ছে আমরা যদি জবের কথা বলি, আমরা যদি জব পেয়ে যাই তাহলে কিন্তু হবে। জব পাওয়ার পরে কিন্তু আমাদের এই কোণগুলো কোনো কাজে আসবে না, হ্যাঁ? আমাদের এই রেখা ত্রিভুজ কোনো কাজে আসবে না। মানে জব পাওয়ার জন্য আমার যা যা করতে হবে আমি শুধু টু দা পয়েন্টে সেগুলো পড়বো। সেগুলো পড়লে আমি মনে হয় সাকসেস আমরা পাবো। তো আমরা আমাদের এই রেখা কোণ আজকে এখানেই শেষ করব। যার যার প্রশ্ন আছে আমি হচ্ছে প্রশ্ন এখন নিব। আপনাদের কার কোথায় বুঝতে সমস্যা হচ্ছে সেটা নিয়ে আমি কথা বলবো। আর আপনারা অবশ্যই ক্লাস শেষে আমাকে একটা হচ্ছে ইমেল আইডি দিবেন যেন আমি আপনাদের শীট পাঠাতে পারি। একটা ভাই প্রশ্ন করেছেন, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। উনি মেসেজ করেছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা হচ্ছে মেসেজে লিখতে পারেন। তো ভাইয়ের প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। এখানে শিরোকোণ কিন্তু আমি এখানে দেখালাম যে আমরা যে ত্রিভুজটা এঁকেছি এখানে শিরোকোণ হচ্ছে এ। শিরোকোণ কিন্তু সবসময় এটা হবে এমন না। আমি যদি ত্রিভুজটা ঘুরিয়ে অন্যভাবে আঁকি তাহলে কিন্তু শিরোকোণ চেঞ্জ হয়ে যাবে। আমি ধরেন একটা ত্রিভুজ অন্যভাবে আঁকলাম। আমি যদি হচ্ছে যদি ত্রিভুজের ভূমিটা এটা ধরি, এখানে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ভূমি হচ্ছে নিচেরটা। যদি কোনো কারণে ভূমিটা এটা হতো আরকি, হ্যাঁ? ধরেন এবিটা যদি ভূমি হতো তখন সি হতো তার শিরোকোণ। তখন এই কোণটাকে আমরা বলতাম তার শিরোকোণ। যদি কোনো কারণে ভূমিটা এসি হতো তাহলে বি হতো তার শিরোকোণ। তো এইখানে যেহেতু আমরা আমাদের চিত্রে বিসিটা দেখতে পাচ্ছি ভূমি, তার মানে আমাদের শিরোকোণ হচ্ছে এখানে এ। শিরোকোণটা আপনার যেকোনো সময় চেঞ্জ হতে পারে। হ্যাঁ, অবশ্যই একান্তর কোণ সবসময় সমান হবে ভাইয়া। আমি এটা বলেছি যে একান্তর কোণ আর অনুরূপ কোণ সবসময় সমান। মানে অনুরূপ কোণ অনুরূপ কোণের সমান, একান্তর কোণ একান্তর কোণের সমান, বিপ্রতীপ কোণ বিপ্রতীপ কোণের সমান। আপনি রেকর্ডিংটা দেখার সময় আবার শুনবেন একটু কাইন্ডলি, তাহলে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। আমার এই ক্লাসের আগের ব্যাচগুলোরও ক্লাস আছে, ব্যাকআপ ক্লাস। আপনার একটা ক্লাসে জানেন আপনি এক এক রকম পড়ানো হয়, কোথাও একটু বেশি পড়ায়, কোথাও একটু কম পড়ায়, কোথাও এই জিনিসটা নিয়ে, কোথাও হয়তো আমি শীর্ষক নিয়ে বেশি আলোচনা করেছি, কোথাও আবার একান্তর কোণ নিয়ে বেশি আলোচনা করেছি। তো আপনারা আমার কাছ থেকে ওই আগের ক্লাসের রেকর্ডিং গুলো নিয়ে ওগুলো একটু দেখবেন। তো আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট থাকলো আমার, সেটা হচ্ছে আপনারা যারা কোর্সটা করবেন, আমার জ্যামিতির বাদেও আপনার হচ্ছে মান্থলি ব্যাচ আছে পাটিগণিত বীজগণিতের, সেটা সম্ভবত বৃহস্পতিবারে শুরু হবে। আমি সব রেডি করেছি, টাইমটা আমি এখন রেডি করি নাই। আর আপনার জ্যামিতিক এই কোর্সের ক্লাসটা আপনার সন্ধ্যার সময় হবে, যারা জব হোল্ডার তাদের সুবিধার জন্য এটা করেছি, কারণ আগের একটা ব্যাচ আমি বিকালে করেছিলাম। তো আপনারা যারা কোর্সটা করবেন তারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন। আমার ক্লাসের সবগুলো লিংক আপনাদের মেসেঞ্জার গ্রুপে, যারা ভর্তি হয়েছেন তাদের একটা গ্রুপ আছে, তাদের গ্রুপে চলে যাবে। আর আমি একটা টেম্পোরারি একটা গ্রুপ করেছিলাম মেসেঞ্জারের, ওইটা জাস্ট এখনই ক্লোজ হয়ে যাবে আজকের পরে। তো যেহেতু এটা একটা পেইড কোর্স, ফ্রি ক্লাসটা থাকবে না। আপনাদের যদি মনে হয় যে আপনার দরকার বা আপনার ক্লাস আপনি বুঝতে পেরেছেন বা ভালো লাগে, আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আজকে ক্লাস শেষে অবশ্যই মেল আইডিটা দিবেন। তো আজকে আমরা এখানে শেষ করছি। আমার যেহেতু জুমের একটা 40 মিনিটের লিমিট আছে, আমার এটা শেষ হয়ে যাবে, যে কোনো সময় কেটে যেতে পারে। কেটে গেলে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে আজকে। কারো কোনো কথা থাকলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করবেন। যে কোনো বিষয়ে সমস্যা হলে আমাকে নক করবেন। ক্লাসের রেকর্ডিং গুলো আমার কাছ থেকে নিবেন। আর অবশ্যই শীটটা আপনাদের জন্য যেটা গিফট আছে সেটা অবশ্যই নিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক দূর দূরান্ত থেকে অনেক অবস্টাকল সত্ত্বেও ক্লাস করেছেন। এজন্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।